এই টুনি, কলস নিয়ে তো বাড়িতে যাচ্ছিস, এদিকে শুনে যা আমার কথা। হ্যাঁ বলো দিদি। শুনলাম মোড়ল বাবু নাকি তোকে শাসিয়ে গেছে টাকার জন্য। তো মোড়ল বাবুর টাকা না হয় শোধ করলি, কিন্তু আমার টাকা শোধ করবি কি করে শুনি? শোন, কালু আর আমি গাড়ি কিনবো, আমার টাকাও তাড়াতাড়ি শোধ করে দিবি, এই বলে দিলাম। কাকুলি এইভাবে টুনির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। এত এত ঋণ এখন আমি কি দিয়ে শোধ করব? আমার বাড়ি ঘর বিক্রি করলেও তো আমি টাকা পয়সা শোধ করতে পারবো না। আর সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও। এত ঋণের বোঝা যে আমি আর বয়ে বেড়াতে পারছি না। আজ টোনা থাকলে আমাকে এই দিন দেখতে হতো না। পাহাড় সমান ঋণের বোঝার দারিদ্রতা নিয়ে টুনি হতাশ হয়ে যায়। কোনো ক্রমে খেয়ে না খেয়ে তাদের দিন কাটতে থাকে। আরে আরে, এভাবে বাড়ির সামনে এই চিঠি আবার কে ফেলে গেল? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। দাদুমা, আমি চিঠিটা পড়ছি। তুমি যদি অনেক সোনার মোহর পেতে চাও তাহলে সেই রাজ্যে চলে এসো। যদি তুমি সুন্দর জামা বানাতে পারো তাহলে অনেক মোহর পাবে, অনেক। কাল রাতে তোমায় উড়ে যাওয়া ঘর নিতে আসবে, তৈরি থেকো, তোমার আর কোনো অভাব থাকবে না। সোনার মোহর? আমি যাব, ওই রাজ্যে আমি যাব। আমার মেয়েদের ভালোর জন্য যে আমাকে যেতেই হবে। মোড়ল বাবুর সব টাকা আমি শোধ করতেও পারবো। না না মা না, তুমি যেও না। ওই রাজ্যে যে একবার গেছে সে আর কোনোদিনও ফেরেনি। আমরা জানি না ওই রাজ্যে কি আছে, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। কোনো চিন্তা করিস না রে মা, আমাদের সাথে সৃষ্টিকর্তা আছে। দেখিস আমি ঠিক ফিরে আসবো। তোরাই দুদিন তোর সুখী মাসির কাছে থাকিস। টুনি মেয়েদের সান্ত্বনা দিতে থাকে, কারণ টুনির কাছে আর কোনো উপায়ই ছিল না। পরদিন সত্যি সত্যি টুনির বাড়ির সামনে একটা উড়ন্ত ঘর চলে আসে, আর টুনি সেই ঘরে উড়ে উড়ে রাজ্যে চলে যায়। রাজ্যটি ছিল ভীষণ সুন্দর। আমি জানতাম তুই আসবি, তুই আমার উড়ে যাওয়া ঘরে করে আসবি। এবার আমাকে সুন্দর একটা জামা বানিয়ে দে তো। ওরে বাবা রে, ডাইনি! তার মানে এটা একটা ডাইনির রাজ্য? ওরে বাবা রে! ও বাবা, ভয় করিস না তো, চুপচাপ আমাকে জামা বানিয়ে দে তো। একদম সুন্দর করে বানিয়ে দিবি, নয়তো। না না, আমি যাচ্ছি, তবু আমার কোনো ক্ষতি করো না। বাড়িতে আমার ছোট্ট দুটো মেয়ে আছে, আমার জন্য যে পথ চেয়ে বসে আছে। টুনি কাঁদতে কাঁদতে ডাইনির জন্য জামা বানাতে বসে পড়ে। এদিকে এক প্রজাপতি চুপি চুপি টুনির কাছে আসে। এই যে পাখি, তুমিও বুঝছি ডাইনি শিকার হয়ে এসেছো? আসলে রাজ্যে যে একবার আসে সে আর কোনোদিনও ফিরে যায় না। ডাইনি একবার একটা জামা বানিয়ে নিলে সে দর্জিকে সারা জীবনের জন্য বন্দী করে দেয়। সে কি কথা বলছো প্রজাপতি? তাহলে কি আমি আর আমার মেয়েদের কাছে ফিরে যেতে পারবো না? এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? এই রাজ্যের উপরতলায় একটা পুরনো লাইব্রেরি আছে, সেখানে কোনো একটা বইয়ে ডাইনির ধ্বংসের উপায় আছে। তোমাকে জামা বানানো শেষ করার আগে ডাইনিকে ধ্বংস করতে হবে। প্রজাপতি এসব বলে সেখান থেকে চলে যায়, আর টুনি আরো চিন্তায় পড়ে যায়। এভাবেই কিছুক্ষণ কেটে যায়, আর টুনি ডাইনির চোখের আড়ালে গিয়ে চুপি চুপি পুরনো বই ঘাঁটতে থাকে, আর বইয়ে ডাইনি ধ্বংসের উপায় জানতে পারে। ডাইনির কক্ষে আছে ডাইনির প্রাণ ভোমরা। হ্যাঁ, আমাকে এই রাজ্য থেকে পালাতে হলে আগে ডাইনিকে ধ্বংস করতে হবে। এরপর টুনি সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে, আর সকাল হলে টুনি ডাইনির অনুপস্থিতিতে ডাইনির প্রাণভোমরা নষ্ট করে দেয়, আর সাথে সাথেই ডাইনি ভস্ম হয়ে যায়। ডাইনি ধ্বংস হওয়ার সাথে সাথেই রাজ্যের মূল দরজা খুলে যায়, আর বন্দি পাখিরা দৃশ্যমান হয়। এখন আর আমার ভয় নেই, এই রাজ্যে তো অনেক সম্পদ। এবার এখান থেকে কিছু স্বর্ণমুদ্রা বরং আমি নিয়ে যাই। এরপর টুনি কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বনে ফিরে আসে। অন্যদিকে বাকি পাখিরাও বনে চলে আসে। টুনি তার সকল ঋণ পরিশোধ করে দুই মেয়েকে নিয়ে সুখী দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বাবা মায়েরা তাদের সন্তানের ভালোর জন্য কঠিন পথ পাড়ি দিতে দুবারও ভাবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর আমাদের আজকের এই গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।
হলো নকশিপুর নামে একটি ছোট্ট বন। মাঠ ঘাটে ধান সরিষার গন্ধ, ফুলের গন্ধ আর চায়ের দোকানের জমে ওঠা আড্ডায় এখানে জীবনের রং। এই বনে বাস করত টোনা নামের এক সাদাসিধে গরিব কৃষক। বউ বাচ্চা নেই, মাথার ওপর ঘরের চাল, আর মন ভরা সোজা সাপটা বুদ্ধি। কি রোদ রে বাবা, এই সকাল সকাল যদি এত রোদ পড়ে তাহলে চারাগুলো যে সব মরে যাবে। জানি না জমির কি অবস্থা হয়েছে। হায় বিধাতা, এবার একটু মুখ তুলে তাকিও আমার দিকে। টোনা ধান চাষ করে, কিন্তু তার ভাগ্যের মতোই জমিটাও দিন দিন অনাবাদি হয়ে যাচ্ছে। কখনো বৃষ্টি, কখনো খরা, সব মিলিয়ে কোনো ফসলই তার ঘরে উঠছে না। হায় হায় রে, যা ভেবেছিলাম তাই হলো। এবারেও সব ফসল নষ্ট হয়ে গেছে। গত 6 মাস ধরে এভাবে দিন চলছে। কত ধার দেনা হয়েছে, কি করে যে সব ঠিক করব কিছুই তো বুঝতে পারছি না। টোনা এভাবেই তার ধানের জমির পাশে এভাবে কথা বলছিল, আর ঠিক তখনই সেখানে কালু চলে আসে। আগের বছর বন্যার পানিতে হলো সব ফসলের ক্ষতি, এবছর আবার খরা। জানি না কি আছে আমার কপালে। কিরে টোনা, এভাবে চড়া রোদে দাঁড়িয়ে আছিস কেন? আর বলো না গো কালু দাদা, এই দেখো জমির সব ফসল আবার নষ্ট হয়ে গেছে। কি যে করি? তোকে দিয়ে এই জমি আর চাষ হবে না, বুঝলি? তুই এক কাজ কর, এই জমিটা কোথাও বেচে দে। না গো, এই জমি আমার পূর্বপুরুষের, আমি এটা বেচে খেতে পারবো না। আমি তোর সব সময় ভালোই চাই, বুঝেছিস? এজন্যই বললাম। মোড়ল সাহেবের খাজনার কথা মনে আছে তো? সময় মতো খাজনা না দিলে তোর জমি তখন মোড়ল সাহেব নিয়ে নেবে, বুঝলি? খাজনার সময় কিন্তু খুব কাছে এসেছে রে।